আসসালামু আলাইকুম, খোরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছে বলে জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পহেলা বৈশাখের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। 23 মার্চ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ইঙ্গিত দিলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে ও ঘোষণা দেবে বলে জানিয়েছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আর পহেলা বৈশাখের 3 দিন আগে নাম পরিবর্তনের ঘোষণা দেয়া হলো। 28টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে এবারের শোভাযাত্রাটি সবার হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা। সবাইকে সাথে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হয়ে উঠবে সংবাদ সম্মেলনে জানান চারুকলা অনুষদের ডিন। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে, যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তো এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। পয়লা বৈশাখ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই খবর জানতে যাচ্ছি স্টাফ করেসপন্ডেন্ট সাদরিনা আভার কাছে। আভা, চারুকলায় বিশেষ কি আয়োজন দেখতে পাচ্ছেন এবং আয়োজনে নতুনত্ব নতুন কি কি প্রতিকৃতি থাকছে সে বিষয়ে কি কিছু জানতে পেরেছেন, জানাবেন আমাদের। কাকলি, আমি এই মুহূর্তে আছি চারুকলা অনুষদের এখানে কিন্তু শেষ মুহূর্তের পয়লা বৈশাখের প্রস্তুতি চলছে। নতুনত্ব বলতে এখানে হচ্ছে যে বড় বড় মোটিভগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কাঠের বাঘ, শান্তির প্রতীক পায়রা, এগুলোর তৈরির কাজ প্রায় শেষ। এবং কিন্তু এবার তারা রাখছে যে ফিলিস্তিনিদের নিপীড়িত মানুষের যে প্রতিফলন, সেই প্রতিফলন হিসেবে কিন্তু তারা তরমুজের একটি ফালি, এটা হচ্ছে একটি বড় মোটিভ হিসেবে তারা রাখবেন, যেটা হচ্ছে নিপীড়িত মানুষদেরকে প্রতিফলন হিসেবে দেখানো হবে। এবং ছোট ছোট যেই মোটিভগুলো আছে ওইগুলো মোটিভের মধ্যে বাঘ, রাজা রানী এবং বিভিন্ন ধরনের যে বাংলা সংস্কৃতিকে তুলে ধরে ওইগুলোর মোটিভের কাজ প্রায় শেষ। এবং এইবার কিন্তু হচ্ছে বড় ফ্যাসিবাদের মোটিভের সঙ্গে কিন্তু ছোট মোটিভও রয়েছে, সেগুলো 20 থেকে 30টি ছোট মোটিভগুলো থাকবে। এবং তারা কিন্তু যেই ছোট ছোট কাজগুলো রয়েছে, ছোট ক্যানভাস এবং ছোট যে দইয়ের হাঁড়িতে বিভিন্ন ধরনের প্রতীকী যে আঁকা, ওগুলো প্রায় শেষ এবং বড় মোটিভের কাজগুলো চলছে এখনও, কিন্তু এগুলো প্রায় শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি। এবং নতুনের মধ্যে কিন্তু তারা বলছেন যে এবারে কিন্তু তার র্যালিতে বিভিন্ন জাতিগোষ্ঠীকে যেহেতু রিপ্রেজেন্ট করা হবে, তাদেরও বিভিন্ন ধরনের সংস্কৃতিকে তুলে ধরে এই ধরনের মোটিভও এবং তাদের ক্যানভাস কিন্তু তারা এই প্রতীকী হিসেবে রাখছেন। এবার কিন্তু র্যালি প্রচুর জাঁকজমকপূর্ণর মধ্যে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যেগুলো, সেখান থেকে কিন্তু 100 জন শিক্ষার্থীও অংশগ্রহণ করবেন এবং তারা নিজস্ব যে সংস্কৃতি বা নিজেদের মতো করে যে শৈল্পিক ভাবনাগুলো তুলে ধরে কিন্তু র্যালির মধ্যে আসবেন এবং মোটিভে করবেন। তো কাকলি, এই ছিল আমার কাছে যে চারুকলা অনুষদের এই শেষ মুহূর্তের পহেলা বৈশাখের র্যালির এবং শোভাযাত্রার প্রস্তুতি। আভা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম চারুকলা থেকে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতির খবর। বাংলাদেশকে রাজনৈতিকভাবে চাপে রাখতে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে ভারত, এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর নীতিমালার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। ব্যবসায়ীরা বলছেন ভারত সরকারের হঠকারী সিদ্ধান্তে নেপাল ও ভুটানে রফতানির ক্ষেত্রে তেমন প্রভাব ফেলবে না, তবে বাণিজ্যের সুষ্ঠু প্রবাহ বজায় রাখতে উভয় পক্ষকে আরও বেশি উদার হওয়ার তাগিদ বিশ্লেষকদের। মেজবা হাসানের রিপোর্ট। দেশের করিডর ব্যবহার করে প্রতিবেশী দেশ ভারতকে নানামুখী ট্রানজিট সুবিধা দেওয়ার পর 2020 সালে ভারত থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা নেয় বাংলাদেশ।
ভারতের বিভিন্ন বন্দর ব্যবহার করে পণ্য নেপাল, ভুটান, মিয়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে কম সময়ে স্বল্প ব্যয়ের মধ্যে রপ্তানি করার সুযোগ পায় বাংলাদেশ। সম্প্রতি কোনো রকম আলোচনা ছাড়াই এই ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে ভারত সরকার। বলা হয় নেপাল, ভুটান ছাড়া করিডর ব্যবহার করে তৃতীয় কোনো রাষ্ট্রে রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। এমনকি বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝাই 4টি ট্রাক ফেরত পাঠায় প্রতিবেশী রাষ্ট্র। দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের রেশ কাটতে না কাটতেই প্রতিবেশী রাষ্ট্রের এমন আচরণ কিভাবে দেখছেন বিশেষজ্ঞরা? এই জিনিসগুলো আসলে আর্থিক নয়, যতটা না আর্থিক তার চেয়ে বেশি রাজনৈতিক, পলিটিক্যাল কারণে। ভারত বাংলাদেশের একটা বড় প্রতিবেশী দেশ, তাদের সাথে সম্পর্ক রেখে আমাদের লাভ যা হয় আর্থিকভাবে তার চেয়ে লস হয় অনেক বেশি। WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের এটা শর্ত, এটা দিতেই হবে। বাংলাদেশের যেহেতু স্থল বেষ্টিত কমপ্লিটলি নয়, সুতরাং বাংলাদেশের জন্য যতটা না বাধ্যবাধকতা দিতে, নেপাল, ভুটানের জন্য তারা দিতেই পারে। এটা আমাদের কূটনৈতিক দিক থেকে একটা সীমাবদ্ধতা, আমাদের পুরো সম্মান যেন হানি না হয় এবং একই সঙ্গে যে সুযোগ সুবিধাটা আছে সেটা যেন আপাতত অন্তত 6 মাস বহাল থাকে। এমন পরিস্থিতিতে বিকল্প পথ তৈরিতে বেশি মনোযোগ দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। বাংলাদেশের ভিতরে সুবিধাগুলো বাড়াতে হবে, বিশেষ করে যে থার্ড টার্মিনাল যেটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা কত দ্রুত আমরা চালু করতে পারি এবং সেখানে এই কার্গো ফ্যাসিলিটিগুলো বাড়াতে পারি কিনা, সেখানে সিন্ডিকেটগুলোকে বন্ধ করতে পারি কিনা। এইটা আমাদের জন্য একটা সুযোগ হবে। ভারতের সাথে আমরা যে ট্রান্সশিপমেন্ট বা করিডোরের যে চুক্তিগুলো আমরা করেছি সেটা অসম চুক্তি, প্রত্যেকটাই ভারতের পক্ষে। এখন আমরা ওই চুক্তির ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত নিতে চাই তাহলে আমরা ব্লেমড হব না। তবে ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাণিজ্যে তেমন প্রভাব ফেলবে না বলে জানান ব্যবসায়ীরা। বলছেন এর ফলে বাইরের বাজার তৈরি হবে। আমরা নেপাল, ভুটানের ক্ষেত্রে যেহেতু আমরা ল্যান্ডপোর্ট ইউজ করে থাকি, আমাদের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট এটা হবে না। আমাদের রপ্তানির জন্য অবশ্যই নতুন নতুন বাজার খোঁজা দরকার। এক্ষেত্রে আসিয়ান আমাদের জন্য ওয়ান অফ দ্য গ্রেট পটেনশিয়াল মার্কেট। আমি আমাদের সরকারকে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করব যত দ্রুত সম্ভব আসিয়ানের সাথে যেন একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অথবা কোনো না কোনো চুক্তির মাধ্যমে যেন করা হয়। যদিও প্রাথমিকভাবে সিদ্ধান্ত বাংলাদেশের আঞ্চলিক বাণিজ্যের পথে প্রতিবন্ধকতা তৈরি হলেও দীর্ঘমেয়াদে সিদ্ধান্ত ভারতের জন্য আরও ক্ষতিকর হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। ঈদের পর রাজধানীর বাজারে মুরগির দাম কিছুটা কমলেও বেড়েছে মাছের দাম, তবে স্থিতিশীল আছে সবজির বাজার। এ বিষয়ে জানতে যাচ্ছি রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজারে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, ঈদের পর রাজধানীর বাজারে বিভিন্ন পণ্যের দাম কেমন দেখছেন, আর পহেলা বৈশাখের আগে ইলিশ মাছ কি বাজারে মিলছে, দামই বা কেমন হাঁকছেন বিক্রেতারা, ক্রেতারা কি বলছেন এ বিষয়ে? ঈদের পর আমরা যেটি দেখতে পেয়েছি যে চালের বাজারে যে অস্থিরতা সেটি কিন্তু কাটেনি। পুরো রমজান মাস জুড়েই বাড়তি দামে সব ধরনের চাল বিক্রি হয়েছে এবং এখনও সেই দামেই রয়েছে। নতুন করে না বাড়লেও দামটা সেই বাড়তি দামে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন, তারা আড়ত থেকে যখন চাল কিনতে যাচ্ছেন, আড়তদাররা তাদেরকে জানিয়েছেন যে চালের যে আমদানি সেটি কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে নেই। নতুন চাল বাজারে না আসা পর্যন্ত সহসায় দাম কমছে না। অন্যদিকে যদি সয়াবিন তেলের কথা বলি, আমরা পুরো রমজান মাস ব্যাপী যে সংকটটি দেখতে পেয়েছি সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং যারা তেল সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে তারা বলছেন যে সয়াবিন তেলের দাম নতুন করে বাড়ার একটি সম্ভাবনা রয়েছে, যেটি সরকারের কাছে তারা প্রস্তাবনা দিয়েছেন এবং নতুন করে দাম বাড়া আগ পর্যন্ত কিন্তু বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হবে না। সেই হিসেবে তারা খুচরা বিক্রেতাকে জানিয়েছেন লিটার প্রতি 16 থেকে 18 টাকা বেশি দামে তাদেরকে তেল বিক্রি করার একটি আভাস তাদেরকে দেওয়া হয়েছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে যদি সবজির কথা বলি, পুরো রমজান মাস জুড়ে সবজির ক্ষেত্রে আমরা একটি স্বস্তি দেখেছি, তবে রমজানের পর কিন্তু সবজির দাম অনেকটাই চড়া। মানভেদে কয়েকটি ছাড়া বেশিরভাগ সবজির দাম চড়ার কথা বলছেন। এক্ষেত্রে বিক্রেতারা বলছেন যেহেতু শীতের মৌসুম শেষ, গ্রীষ্মকাল শুরু, চাহিদা বেড়ে যাওয়ার ফলে সব ধরনের সবজির দাম বেশি। এবং আপনি ইলিশের দামের কথা বলছেন, আর 2-3 দিন পরেই কিন্তু বাংলা নববর্ষকে কেন্দ্র করে কিন্তু ইলিশের চাহিদা বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম নয়। বিক্রেতারা বলছেন যেহেতু মাছ ধরা নিষিদ্ধ, তার ফলে মাছের যে সরবরাহ সেটি কম, এর ফলে বাড়তি দামে কিন্তু ইলিশ বিক্রি করতে আমরা দেখতে পাচ্ছি। 1 কেজি সাইজের যেটি ইলিশ সেটি 2200 টাকা এবং 800 গ্রামের যেটি ইলিশ সেটি 1600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে স্বস্তির খবর হচ্ছে ডিম এবং মুরগির দাম কমেছে। সব মিলেখার মধ্যে এই ছিল আমার কাছে ছুটির দিনের বাজার পরিস্থিতির সর্বশেষ। আরাফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর। $1 বিলিয়ন বিনিয়োগ প্রস্তুতি নিয়ে
শেষ হয়েছে ইনভেস্টমেন্ট সামিট 2025। এখন প্রতিশ্রুত এসব বিনিয়োগ নিশ্চিত করতে বিশ্লেষকরা বলছেন বিদেশি বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতা একেবারে নিরসন করতে হবে। বিনিয়োগকারীদের বার্তা দিতে হবে বাংলাদেশ একটি নিরাপদ ও লাভজনক বিনিয়োগের দেশ। চায়না চেম্বারের মহাসচিব জানালেন, কেবল বিনিয়োগের পরিবেশ উন্নত হলে বর্তমান 3 বিলিয়নের চীনা বিনিয়োগ বেড়ে দাঁড়াতে পারে $9 বিলিয়ন। সেলিম মালিকের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনা পতন পরবর্তী অস্থির শিল্প খাতে আস্থা পুনরুদ্ধার এবং দেশি বিদেশি নতুন বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করে বিটা। এতে যোগ দেয় 40টি দেশের 600-ও বেশি দেশি বিদেশি বিনিয়োগকারী। 4 দিনের সম্মেলনে দিনব্যাপী নানা কর্মশালার পাশাপাশি প্রথম 2 দিন বিনিয়োগের সম্ভাবনা সরাসরি পর্যবেক্ষণ করতে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন 100-র বেশি বিনিয়োগকারী। নারায়ণগঞ্জের ইপিজেডে প্রায় 170 কোটি টাকা বিনিয়োগের সম্মত হয় সুইডিশ কোম্পানি লিরম। এছাড়া দেশীয় স্টার্টআপ শপআপ সৌদি আরব থেকে পেয়েছে 1350 কোটি টাকার বিনিয়োগ। আরও প্রায় লক্ষ কোটি টাকার বিদেশি বিনিয়োগ সম্ভাবনা নিয়ে শেষ হয়েছে বিনিয়োগ সম্মেলন। এটাকে সত্যিকারের বিনিয়োগে রূপান্তর করতে এখন কি করণীয় সরকারের? বিশেষ করে যে এখানে যে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি এবং একই সঙ্গে ইউটিলিটির যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের যত দ্রুত সম্ভব এগুলো সমাধান করতে হবে। জ্বালানির যে সরবরাহ সেগুলো বাড়াতে হবে। আইনগত এবং কার্যক্রমগত পরিচালনায় যে সমস্ত দুর্বলতাগুলো রয়েছে, জটিলতাগুলো রয়েছে, সেইগুলো তারা যাতে ব্যবসায়ীদের সাথে মিলে, ব্যুরোক্রেটসদের সাথে মিলে, গবেষকদের সাথে মিলে এক টেবিলে বসে ধারাবাহিকভাবে কাজ করে 6 থেকে 7 মাসের ভিতরে এগুলোকে চিহ্নিত করে সলিউশন দিয়ে এগুলোকে আইনগতভাবে অর্ডিন্যান্স দিয়ে এগুলোকে পাশ করিয়ে নেওয়া। দেশের সবচেয়ে বড় বিনিয়োগের সম্ভাবনার দেশ চীন। চায়না বাংলাদেশ চেম্বারের মহাসচিব জানালেন, সরকারের ইতিবাচক সাড়া দিলে দেশটির বিনিয়োগ বাড়তে পারে প্রায় 3 গুণ। এই পর্যন্ত রাফলি প্রায় প্রাইভেট সেক্টরে $3 বিলিয়ন মতো ইনভেস্টমেন্ট চায়নার আছে। $3 বিলিয়নকে আমরা আপ টু $9 বিলিয়ন কিন্তু নিয়ে যেতে পারি, যদি আমরা এই বিনিয়োগের পূর্ব শর্ত যেগুলো আছে সেগুলোকে আমরা পূরণ করতে পারি। তবে আয়োজক সংস্থা বিডা জানিয়েছে বিনিয়োগ আসবে 2 বছরের মধ্যে। তৈরি হচ্ছে রোডম্যাপ। 18 থেকে 24 মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে, যাতে করে এর পরের বার যখন যদি এরা আবার আসে এই ইন্টারেস্টের স্টেপ নিয়ে কথা হবে না। এটা হচ্ছে পরের যে কোনো একটি ধাপ নিয়ে, যে ওদের এখন এন্ট্রি করতে বা আসলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করতে আর কি সহযোগিতা লাগবে। সামিট থেকে পাওয়া $1 বিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি দেশের শিল্প খাতকে আরও উজ্জীবিত করবে। তৈরি হবে নতুন কর্মসংস্থান। ব্যবসায়ী বিশ্লেষকরা বলছেন, এখন দরকার স্বচ্ছ নীতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর দ্রুত বাস্তবায়ন। তাহলে বদলে যাবে দেশের অর্থনীতির গতিপথ। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। মিস আর্থ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে ডিটেনশন আইনে 30 দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেফাতুল্লাহ এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, এদিন রাত 10:30টায় আদালতে হাজির করে ডিবি পুলিশ। পরবর্তীতে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এর আগে গত বুধবার সন্ধ্যায় পুলিশ তার বাসায় গেলে মেঘনা ফেসবুকে লাইভে এসে তা বলতে থাকেন। এই অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে। ডিটেনশন আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দী করতে পারে। দর্শক, এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।